আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, গতকাল আমি আমার বন্যা সংক্রান্ত বিষয়ের যে ভাবনা চিন্তাগুলো আপনাদের সাথে আপনাদের নিকট উপস্থাপন করে চেষ্টা করেছি, তার ছিল প্রথম পর্ব। আজকে বন্যা সংক্রান্ত বিষয়ের আমার ভাবনা চিন্তার এটি দ্বিতীয় পর্ব। কৃষি প্রতিটি জাতির, যে কোনো একটি জাতির কৃষি হচ্ছে তার মেরুদণ্ড, অর্থনৈতিক মেরুদণ্ড। কৃষি ব্যতীত, কৃষি সমৃদ্ধ করা ব্যতীত, সমৃদ্ধ কৃষি ব্যতীত কোনো জাতি অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে না। আমরা জানি যে বিশ্বের যে উন্নত দেশগুলো আছে, প্রকৃতিতে প্রতিটি উন্নত দেশেই কৃষিতে উন্নত। যদিও তারা শিল্পভিত্তিক অর্থনীতি লালন করে বলে আমাদের প্রতিমান হয়, শিল্পভিত্তিক অর্থনীতিকে গুরুত্ব দেয়, আসলে তাদের এই বিশাল শিল্পভিত্তিক অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। প্রতিটি উন্নত দেশ যেমন ফ্রান্স, এখনো ফ্রান্সের অর্থনীতির অবদানের ক্ষেত্রে শতকরা প্রায় 30% কাছাকাছি কৃষির অবদান। কৃষি যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ব্যক্তি পরিবার থেকে আরম্ভ করে রাষ্ট্র পর্যন্ত কেউ কখনোই উন্নতি সাধন করার কল্পনা করতে পারে না। আমাদের দেশের এই যে কৃষির দুরবস্থা, কৃষির যে উন্নত কৃষি ব্যবস্থাপনা যে গড়ে ওঠেনি, তার প্রধান কারণ হচ্ছে বন্যার ভয়াবহতা। প্রতি বৎসরই প্রায় বন্যা ভয়াবহ আকার ধারণ করে আমাদের কৃষিকে নষ্ট করে দিয়ে যায়। কৃষক মেরুদণ্ডহীন হয়ে পড়েন, পুঁজি হারিয়ে ফেলেন। যে পুঁজি তিনি কৃষিতে বিনিয়োগ করেছেন, আচমকা হঠাৎ বন্যার পানি সব তলিয়ে যাওয়ার কারণে তিনি পুঁজিহারা হয়ে যান। ফলে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণগ্রস্ত হওয়ার কারণে এক পর্যায়ে তাকে ধার দেনা করতে হয়, কোথাও সুদের উপরে ধার দেনা করতে হয়, কোথাও বা কখনো আবার নিজের জমি বিক্রি করেও এ ধার দেনা পরিশোধ করতে হয়। আমাদের দেশ এমনিতে ঘনবসতিপূর্ণ দেশ, মাথাপিছু জমির পরিমাণ অত্যন্ত কম। এই পর্যায়ে প্রতিটি মানুষ 12 মাসের খাদ্য যে নিরাপত্তা, এই নিরাপত্তাহীন অবস্থায় দিনাতিপাত করে। খাদ্য নিরাপত্তা বলতে যে জিনিসটিকে বোঝায় সেটি আমাদের দেশে গড়ে ওঠেনি। একটি অসৎ উদ্দেশ্যে আমাদের মনে হয় একটি বিশেষ রাজনৈতিক, অর্থনৈতিক এবং অন্য উদ্দেশ্য নিয়েই আমাদের প্রতিবেশী এই দেশটি বাংলাদেশের কৃষিকে বন্যার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। বারবার যদি বন্যা হয়, কিছুদিন পর পর যদি বন্যা হয়, তাহলে একটি দেশের কৃষি অর্থনীতি, যেটা অর্থনীতির বুনিয়াদ, কিভাবে দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, উন্নত হবে? যেখানে ঘরে একজন কৃষকের খাওয়ারের ব্যবস্থা নেই, চাউলের ব্যবস্থা নেই, আটার ব্যবস্থা নেই, গবাদি পশুর খাওয়ার ব্যবস্থা নেই, তাহলে গবাদি পশুর খাওয়ার ব্যবস্থা না হলে গবাদি পশুর লালন পালন কীভাবে করবে? গবাদি পশু লালন পালন করতে না পারলে আমাদের মার্কেটে আমরা
গবাদি পশু থেকে যে আমিষ পায়, সে আমিষ কীভাবে সরবরাহ করবে? সুতরাং কৃষি যে অর্থনীতির মেরুদণ্ড, এতে কোনো সন্দেহ নেই। একটি কথা আছে, বন্ধু অনেক সময় বন্ধু থাকে না, কিন্তু প্রতিবেশী তো পরিবর্তন করতে পারবে না। অনিবার্য কারণবশত ভারতের মতো একটি দেশ আমাদের বৃহৎ প্রতিবেশী, কিন্তু আজন্ম ভারত বাংলাদেশকে বিভিন্ন পদ্ধতিতে শোষণ করে এই দেশ আজ দরিদ্র অবস্থা পড়ে আছে। সে বন্যার সময় বন্যার পানি দিয়ে কৃষি ধ্বংস করে দেয়, এরপর যখন বাংলাদেশ খাদ্য সংকটে নিপতিত হয়, তখন সে বাংলাদেশের চাল রপ্তানি করে। স্বাভাবিকভাবে যেহেতু প্রতিবেশী দেশ, কাছের দেশ, আমাদের দেশের ব্যবসায়ীরা ভারত থেকে চাল আমদানি অধিকতর লাভজনক বিবেচনায় তারা সেখান থেকেই ইম্পোর্ট করেন। তো মানুষ ভাবে যে যেহেতু এই অবস্থাই হয়ে গেছে, বারবার পানি এসে, বাপের দিন সময় দেখলাম, দাদার দিন সময় দেখলাম, সারা জীবন দেখে আসছি যে বন্যায় এভাবেই পানি বৃদ্ধি পেয়ে বন্যার মাধ্যমে কৃষি নষ্ট হয়ে যায়। তো দেশের মানুষ এক বিশাল সংখ্যক করে কৃষির প্রতি উদাসীন এবং অনাগ্রহী হয়ে পড়েছে। কারণ যে কাজটা করলে এটার কোনো নিরাপত্তা নাই, যেটার কোনো আউটপুট ভালো আসছে না, সেটার দিকে মানুষ যাবে কেন? যা হোক, এদেশের মানুষের ভাগ্য দীর্ঘ সময় ধরে এই অবস্থা চলমান থাকা সত্ত্বেও যদিও কোনো ব্যবস্থা এই জন্য এটার সমাধানের কোনো ব্যবস্থা এ পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না, মানুষ হতাশ হয়ে বিভিন্ন পেশায় জড়িয়ে গেছে। আল্লাহর বিশেষ রহমত, এদেশের শ্রমিক, এদেশের মানুষ বিদেশে শ্রমিক হিসেবে যাওয়ার একটি রাস্তা খুলে যায়, যেটি প্রধানত সর্বপ্রথম আমাদের দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল। এখন আমাদের দেশের মানুষ বিদেশে গিয়ে শ্রম দিয়ে বিভিন্ন ক্ষেত্রে খাটুনি খেটে দেশের রেমিটেন্স পাঠাচ্ছে, নগদ টাকা পাঠাচ্ছে। এই টাকা দিয়ে মানুষ ক্যাশ খরচ করে সংসার পরিচালনা করছে। ফলে কৃষি কাজের মাধ্যমে যেভাবে একটি সংসার আগের দিনে পরিচালিত হতো, সেটা থেকে আমরা কিছুটা হলেও নিশ্চিত পেয়েছি। কিন্তু এটা তো কোনো সমাধান নয়। স্ত্রী, পুত্র, বাল বাচ্চা রেখে একজন প্রবাসী বছরকে বছর 10 বছর 15 বছর পর্যন্ত পড়ে আছে শুধুমাত্র অর্থনৈতিক দৈন্যদশার কারণে। দেশে কোনো কৃষকের পর্যাপ্ত জমি থাকা সত্ত্বেও তাকে বিদেশে কঠোর পরিশ্রম করে টাকা পাঠাতে হচ্ছে, বছরকে বছর তার পরিবারের সাথে সাক্ষাতের কোনো ব্যবস্থা হচ্ছে না। কিন্তু এটি কতদিন? বিদেশের পরিবেশ পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে আসছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও খারাপের দিকে যাচ্ছে। আমরা কিছুদিন আগে দেখলাম যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলো, সে যুদ্ধে সমস্ত বিশ্ব তটস্থ। সারা পৃথিবীতে আশঙ্কা তৈরি হয়েছে যে শিল্পভিত্তিক অর্থনীতি আর কতদিন চলবে। যদি যুদ্ধ লেগে যায়, যদি যুদ্ধ বাড়ে, যদি এখন যুদ্ধবিরতি চলছে, কিন্তু ইসরায়েল যে মনোভাবের একটি ভূখণ্ড, যে মনোভাবের একটি জনপদ, আবার যে কোনো মুহূর্তে যে স্বভাব তাদের, যে কোনো সময় আবার যুদ্ধ লেগে যেতে পারে। আপনারা ইতিমধ্যে জানেন যে একটি জনগোষ্ঠী প্যালেস্টাইন যে একটি রাষ্ট্র, সেটাকে ইসরায়েল গ্রাস করে নিয়েছে।
ফিলিস্তিনি গাজাবাসীকে নিশ্চিহ্নই বলা যায় করে দিয়েছে। সুতরাং এটাকে কেন্দ্র করে ভবিষ্যতের যে একটি মহাযুদ্ধ আসন্ন, এটি এমনিতে আঁচ করা যায়। সুতরাং আমরা যে বিদেশে সবসময় শ্রমিক পাঠাতে পারবো, প্রবাসী রেমিটেন্স সবসময় এইভাবে আসবে, সেটার তো কোনো নিশ্চয়তা নেই। তদুপরি বাংলাদেশের এই বন্যা, কৃষি যেহেতু দুর্বল, সেজন্য শিল্পায়নও ঘটেনি ভালোভাবে। দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, সরকারগুলোর দূরদর্শিতার অভাব, দেশপ্রেমিক শিল্পপতি পুঁজিপতির অভাবের কারণে, বিভিন্ন অব্যবস্থাপনার কারণে দেশে শিল্পায়নের গতি স্লো। এই অবস্থায় বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, তাহলে অবশ্যই প্রথমে কৃষিকে আধুনিকীকরণ করা আমাদের অপরিহার্য হয়ে পড়েছে। কৃষি আধুনিকীকরণের জন্য প্রথমে আমাদের যা দরকার সেটা হচ্ছে, যত কিছুই আমরা করি, প্রথমে আমাদের বন্যার যে কৃত্রিম যে সমস্যা, কৃত্রিমভাবে সৃষ্ট ভারত কর্তৃক বন্যার যে সমস্যা, যে ফসল তলিয়ে দিয়ে যে ফসল নষ্ট করে ফেলে বারবার প্রতি বৎসরই, সেটার আগে একটি স্থায়ী সমাধান হওয়া চাই। তারপর আমাদের অন্য দিকে আমরা আগানো যাবে। গত 2 বছর আগে আমরা দেখলাম যে সিলেট শহরকে তলিয়ে দিয়েছে ইন্ডিয়া পানি দিয়ে। হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে সিলেট শহর সহ ওই এলাকা তলিয়ে দিয়েছে। আমরা যখন ছোট ছিলাম দেখেছি ঢাকা শহরকে বন্যার পানিতে তলিয়ে দিয়েছিল 1986 সালে। এইভাবে বারবার করে বন্যার পানিতে ভারত বাংলাদেশের কৃষিকে সর্বনাশের একবারে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এসেছে। আমি দেশের মানুষের প্রতি আহ্বান জানাবো, আপনারা দাবি তুলুন, আপনারা প্রতিবাদ করুন, আপনার সরকারের কাছে দফা আকারে, দাবি আকারে আপনারা সরকারের কাছে ডিমান্ড পেশ করুন যে বন্যার সমস্যার স্থায়ী সমাধান করতেই হবে। এটি কোনো দুরূহ বিষয় নয়। আমরা নেদারল্যান্ডসের দিকে দেখতে পারি কিভাবে তারা সাগরের পাশে বাঁধ দিয়ে তাদের এই ছোট দেশটিকে কিভাবে নিরাপদ করেছে, কিভাবে বন্যার সমস্যা আমাদের বেশি হলেও পৃথিবীর অন্যান্য দেশেও যে বন্যার সমস্যা নেই তা না, ওদেরও বন্যার সমস্যা আছে, কিন্তু তারা তো সমাধান করতে পেরেছে। তারা পরিকল্পনা নিয়েছে, পরিকল্পনা অনুসারে কাজ করেছে, ধাপে ধাপে সমাধান হয়েছে। আমরা তো বন্যার সমস্যার সমাধানের জন্য এখনো পর্যন্ত পরিকল্পনাই নেই। সুতরাং আজকে আমাদের সময় এসেছে, আমাদের দেশের জনগণ, আমাদের দেশের সরকার, আমাদের দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় এলিট শ্রেণী সবাইকে মিলে আমরা একটি বিশেষ পদক্ষেপ নিতে হবে কিভাবে এই বন্যার সমস্যার স্থায়ীভাবে সমাধান করা যায়। বন্যার স্থায়ীভাবে সমাধান হলেই আমাদের কৃষি উঠে আসবে, কৃষিতে দেশ সমৃদ্ধ হবে, কৃষিতে দেশ সমৃদ্ধ হলে কৃষি লাভজনক হবে, কৃষি লাভজনক হলে মানুষ কৃষিতে কাজ করবে, কৃষিতে শিক্ষিত যোগ্যতা সম্পন্ন লোকজন পাওয়া যাবে। এরপর বাকি কাজ ধাপে ধাপে সহজ হয়ে আমাদের কাছে ধরা দেবে। আজকে যদি আমরা এই বন্যা সমস্যার যদি স্থায়ী সমাধান বের করতে না পারি, তাহলে বাংলাদেশ কখনোই অর্থনৈতিকভাবে মাথা তুলে দাঁড়াতে পারবে না। কারণ শিল্প কৃষি থেকেই আসে। একজন লোক তার প্রধান চাহিদা কি? ভাত, কাপড়, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা,
বর্তমানে আরেকটি এড হয়েছে, সেটা হচ্ছে নিরাপত্তা। খাদ্যের যদি নিরাপত্তা না থাকে তাহলে অন্য কাজগুলো তো এমনিতেই করা সম্ভব নয়। বাসস্থানের যদি নিরাপত্তা না থাকে, এই বন্যায় প্রতি বছর লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের বাসস্থান ধ্বংস করে দিচ্ছে। বাসস্থানে তো কোনো নিরাপত্তা নেই, খাদ্যের নিরাপত্তা নেই। বাংলাদেশে মৌলিক চাহিদাগুলিতে নিরাপত্তা গড়ে ওঠেনি। একটি লোক যদি সঠিকভাবে খেতে না পারে, একটি বাচ্চা শিশু যদি সঠিকভাবে খেতে না পারে, তার যদি সঠিকভাবে বর্ষ ঘরের যদি নিরাপত্তা যদি না থাকে, তাহলে তার শিক্ষা তো একটা বিলাসিতা মাত্র। সুতরাং আমাদেরকে আজ বারবার করে এটা চিন্তায় আনতে হবে, আমাদের অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনার অন্তর্ভুক্ত করতে হবে যে কিভাবে আমাদের এই বন্যার একটি প্রতিবিধান করা যায়। ভারত তার কোনো আশা নেই, ভারত আমাদেরকে কোনো সহায়তা করবে না কোনো ক্ষেত্রেই। সে বাণিজ্যিক মনোভাব ছাড়া, রাজনৈতিক এবং ধর্মীয় সাংস্কৃতিক মনোভাব ছাড়া বাংলাদেশের সাথে কোনো কপারেশনে আসবে না। কিন্তু আমরা সেটার আশার বাদ দিয়ে নিজেরা আগে সংশোধন হয়ে এই দেশকে কিভাবে বন্যার প্রকোপ থেকে রক্ষা করা যায় সেই পদ্ধতি এবং পথ বের করে আনতে হবে।